প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নভেম্বর মাস ছিল লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মাস। আজকে আমরা লাং ক্যান্সার নিয়ে কথা বলবো, কিভাবে আমরা লাং ক্যান্সার নিয়ে সচেতন হতে পারি, কিভাবে আমরা লাং ক্যান্সার প্রতিরোধ করতে পারি। দর্শক, আজকে এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আছেন প্রফেসর ডাক্তার আনারুল আনাম কিবরিয়া। তিনি বিভাগীয় প্রধান, থোরাসিক সার্জারি বিভাগ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। একজন থোরাসিক সার্জন। 1966 সালের 3 অক্টোবর ঢাকায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। প্রাথমিক এবং মাধ্যমিক পাশ করেন মোহাম্মদপুর সরকারি বিদ্যালয় থেকে। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে কর্মজীবনের শুভ সূচনা করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে স্বাস্থ্যসেবা দিয়েছেন। বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালীতে থোরাসিক সার্জন হিসেবে কর্মরত আছেন। আজীবন স্বাস্থ্যসেবার কাজে সম্পৃক্ত থাকতে চান তিনি। চিকিৎসা সেবাকে জীবনের ব্রত হিসেবে নিয়ে স্বাস্থ্যসেবায় কিছু অবদান রেখে যাওয়ার স্বপ্ন দেখেন তিনি। প্রফেসর ডাক্তার কিবরিয়া, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। এই যে লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মাস চলছে, আসলে আপনারা এই কি সচেতনামূলক মেসেজ আমাদেরকে দিতে চান? ফুসফুসের ক্যান্সার হচ্ছে সারা পৃথিবীর একটা শীর্ষ প্রাণঘাতী ক্যান্সার। অর্থাৎ এই রোগে আমরা যদি পুরুষ এবং মহিলা উভয় রোগীদের কথা চিন্তা করি, সবচেয়ে বেশি রোগী মারা যায় ফুসফুসের ক্যান্সারের কারণে। এবং ফুসফুসের ক্যান্সারের একটা বড় ঘাটতি বা একটা বড় ড্রব্যাক হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ফুসফুসের ক্যান্সার নিরাময়যোগ্য অবস্থায় ধরা পড়ে না। যেহেতু নিরাময়যোগ্য অবস্থায় ধরা পড়ে না, সুতরাং নিরাময় করা যায় এরকম কোনো চিকিৎসা তাকে দেওয়া সম্ভব হয় না। তো সুতরাং এই জায়গাটাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, ধরেন যদি রুগীকে আরও আগে যদি আমরা আমাদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে চাই, আরেকটি জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি আমরা এটাকে প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্য একজন মানুষকে নিরোগ অবস্থায় রাখা বা তাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, তার কোয়ালিটি অফ লাইফ নিশ্চিত করা, সেটা সম্ভব। সেজন্যই সারা পৃথিবী জুড়ে নভেম্বর মাসে ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস পালন করা হয়। তো এই সচেতনতা মাসের কিছু দিক খেয়াল করা হয়। 1 নম্বর দিক হচ্ছে আপনার প্রচার এবং প্রচারণা। ধূমপানের সাথে খুবই ঘনিষ্ঠভাবে সংযুক্ত, অর্থাৎ ধূমপাই যারা, তাদের মধ্যে ফুসফুসের ক্যান্সার সবচেয়ে বেশি হয়, ঝুঁকিটা অনেক বেশি থাকে ধূমপাই দেখে তো সবচেয়ে বেশি থাকে। তাহলে প্রচার এবং প্রচারণার ক্ষেত্রে আমার প্রথম যে লক্ষ্য থাকবে সেটা হচ্ছে যে ধূমপান বিরোধী একটা প্রচারণা করা এবং যারা ধূমপান করেন তাদেরকে নিবৃত্ত করা। ধূমপানের ফলে যে শুধুমাত্র ফুসফুসের ক্যান্সার হয় তা না, আরও অনেক ধরনের রোগ হয়। তো এই সচেতনতা বাড়ানো, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যারা ফুসফুসের ক্যান্সারে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা পোষণ করা, তাদের কাছে যাওয়া। তৃতীয় বিষয় হচ্ছে যারা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তারা চিকিৎসা পেয়েছেন বা হয়তো চিকিৎসার বাইরে চলে গেছেন, তাদের ভিতরে এক ধরনের যোগাযোগ স্থাপন করা। এই যোগাযোগ স্থাপন করা হলে তারা তাদের যে স্টোরিটা, গল্পটা, তাদের যে যন্ত্রণা বলেন, কষ্ট বলেন, তারা যে ভুগছে, যদি এটা পরস্পরের সাথে যখন তারা মত বিনিময় করে, তাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয় এবং সেটা তাদের মধ্যে তাদের যে কষ্ট দুঃখ সেটাকে লাঘব করে। এটা একটা বিষয়। আর সবচেয়ে শেষ বিষয় যেটা, সেটা হচ্ছে সেটাকে আমরা বলি স্ক্রিনিং। তো রোগটা যদি আগে ধরতে পারি আমরা কোনোভাবে, কোনো একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা তাকে যথাসময়ে আমাদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারবো। যেমন একটা হচ্ছে LDCT বলা হয়, যে লো ডেন্সিটি সিটি স্ক্যান। যে লো ডেন্সিটি সিটি স্ক্যান যারা হাই রিস্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে অ্যাডভাইস করা হয়। তো লো ডেন্সিটি সিটি স্ক্যান, আপনি জানেন যে সিটি স্ক্যান একটু ব্যয়বহুল সেই হিসাবে। তো তারপরে আবার সবাইকে কিন্তু আমরা স্ক্রিনিং এর আওতায় কতদিন পর করার জন্য অ্যাডভাইস করি স্ক্রিনিং হিসেবে লো ডেন্সিটি প্রতি বছর। কিন্তু সবাইকে আমরা কিন্তু আনবো না, শুধুমাত্র হাই রিস্ক পেশেন্টকে আনবো। এখানে হাই রিস্ক পেশেন্ট বলতে আমরা কিছু ক্রাইটেরিয়া ঠিক করেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যিনি 20 প্যাক ইয়ার ধূমপান করেছেন। আর প্যাক ইয়ারের আবার একটা হিসাব আছে। এটাও তো প্যাকেটটা জানতে হবে। 20 প্যাকেট মানে কি? 20 প্যাক ইয়ার, প্রতি প্যাক ইয়ার বলতে আমরা বুঝি যে কোনো এক ব্যক্তি যদি প্রতিদিন 20টি সিগারেট পান করে থাকেন
এবং উনি যদি একাধিক ক্রমে 1 বছর পান করেন তাহলে সেটা হবে 1 ব্যাক-ইয়ার। তাহলে যিনি কমপক্ষে 20 ব্যাক-ইয়ার পান করেছেন, এখন হয়তো করছেন না, তিনি হাই রিস্ক পেশেন্ট। আরেকটা হচ্ছে যারা এখন ধূমপান করছেন তারা, এবং যারা গত 15 বছরের মধ্যে কখনো না কখনো ধূমপাই ছিলেন, তারা হচ্ছে হাই রিস্ক পেশেন্ট। আর বয়সের একটা হিসাব আছে, কোনো জায়গায় এটা 60 ঊর্ধ্ব ব্যক্তি বা কোনো জায়গায় 66 ঊর্ধ্ব ব্যক্তি, এবং 80 পর্যন্ত ধরে রাখা হয় যে 80 পর্যন্ত তাদেরকে এই স্ক্রিনিংয়ের আওতায় রাখা যায়। কি কি সিমটম হলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন লাং ক্যান্সার ক্ষেত্রে। ফুসফুসের সব রোগের ক্ষেত্রে যদি আমরা খুব সাধারণভাবে চিন্তা করি তাহলে কিন্তু 1 নম্বর হচ্ছে কাশি, 2 নম্বর হচ্ছে কাশির সাথে কফ যাওয়া, 3 নম্বর হচ্ছে আপনার কাশির সাথে রক্তপাত হওয়া, আর 4 নম্বর হচ্ছে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট। এবং ফুসফুসের এই যে লক্ষণগুলো, ফুসফুসের যেগুলো নন ক্যান্সারাস অসুখ, সেখানেও কিন্তু এই লক্ষণগুলো থাকে। তার ফলে হয় কি যে এই লক্ষণগুলো যখন কোনো রোগীর ক্ষেত্রে আসে, তারা সবসময় কিন্তু এটাকে সেভাবে যথাযথ গুরুত্ব দিয়ে দেখে না, তার ফলে তার রোগ নির্ণয় হতে দেরি হয়ে যায়। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রেও সেই কথা সত্যি। এবং ফুসফুসের ক্যান্সার যেহেতু ধূমপায়ীদের বেশি হয়, আপনারা জানেন ধূমপায়ীদের একটা রোগ হয় সেটাকে আমরা বলি সিওপিডি। তো সিওপিডির মধ্যেও কিন্তু এরকম শ্বাসকষ্ট হয়, কাশি হয়, তখন সে হয়তো মনে করে যে আমি বোধহয় সিওপিডি নিয়েই আসছি, সুতরাং সে ওই চিকিৎসাটাই সে চালিয়ে যেতে থাকে। এই সকল কারণে কিন্তু দেরি হয়। তো আমরা যেটা বলবো যে আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন তাহলে আপনি একজন হাই রিস্ক পেশেন্ট। তাহলে হাই রিস্ক পেশেন্ট হিসেবে যদি আপনি লক্ষণগুলো থাকেন, আপনি নিজে নিজে চিকিৎসা না করে, বা হয়তো আপনি 1 বছর আগে 6 মাস আগে একজন ডাক্তারকে দেখিয়েছেন, তিনি হয়তো বক্ষব্যাধি বিশেষজ্ঞই, কিন্তু তিনি যে চিকিৎসা দিয়েছেন সেটা হচ্ছে আপনি ভালো আছেন, ভালো বোধ করছেন, এরপর আপনি মনে করলেন যে আর কি দরকার, আমার আর দেখানো দরকার না, আমি তো এই ওষুধ ব্যবহার করে ভালোই আছি। তাহলে আপনার হয়তো দেখা গেল যে বছরের পর বছর, কিন্তু যখন অ্যাডভান্স হয়ে যায় তখন আর তার উপায় থাকে না, তখন সে ডাক্তারের কাছে আসে। তো আমরা বলবো যে এই ধরনের রুগীরা অবশ্যই যেন একটা নিয়মিত চেক আপের মধ্যে থাকে ডাক্তারদের। ডাক্তার কিন্তু যখন একজন রুগীকে চিকিৎসা দেন, যখন তার হিস্ট্রিটা নেন, তখন কিন্তু তিনি বুঝতে পারেন যে বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করতে হবে। তিনি তখন সেই হাই রিস্ক পেশেন্টকে হয়তো তার কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা তার লক্ষণ শুনে সেখানে তার ওই ফুসফুসের ক্যান্সার আছে কি নাই সেটা নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা করবেন। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আপনার যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত হতে না পারছি সেটাকে কিন্তু আমি সবসময় মেলিগনেন্টি ধরে নেব। ফুসফুসের টিউমারের ক্ষেত্রে মেলিগনেন্সি হচ্ছে সবচেয়ে বেশি, আর বিনাইন হচ্ছে খুবই রেয়ার। সেক্ষেত্রে যেন আপনারা নিশ্চিত হওয়ার জন্য, যেটা বেনাইন না মেলিগন্যান্ট, নিশ্চিত হওয়ার তো একটা প্রক্রিয়া আছে, যেন আপনারা বায়োপসি বলেন বা আপনার কোর বায়োপসি বলেন বা এফএনএসি বলেন, আপনারা আসলে কি প্রক্রিয়ায় আমরা নিশ্চিত হতে পারি? এই প্রথমে হচ্ছে যে আমরা বলি যে ইমেজ গাইডেড, এটা হতে পারে সিটি স্ক্যান থেকে, বা এটা হতে পারে আলট্রাসাউন্ড গাইডেড, কিন্তু সিটি স্ক্যানটাই সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় এবং খুব সেন্সিটিভিটি ভালো। তো সিটি গাইডেড কোর বায়োপসি করা হয়। আমরা আগে এফএনএসি খুব প্রচলিত ছিল, কিন্তু আমরা এখন আর এফএনএসিটাকে খুব একটা গুরুত্ব দিতে চাচ্ছি না, কারণ পরবর্তীতে দেখা যায় যে অনেক সময় মিসইন্টারপ্রিটেশনও হয়, অনেক সময় ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে হয় কনফার্মেশনের জন্য। তো সেটা আসলে কোর বায়োপসি থেকে যেভাবে সম্ভব হয়, থেকে এফএনএসি থেকে সেভাবে সম্ভব হয় না। সেজন্য কোর বায়োপসি করলে জানতে পারলাম যে এটা কি ধরনের ক্যান্সার। জানার পরে সেটা আমরা এর পরের যে ধাপটা, সেই পরের ধাপটা হচ্ছে আমরা স্টেজিং বলি, অর্থাৎ ফুসফুসের এই ক্যান্সারটা কি সেই ফুসফুসের মধ্যেই সীমাবদ্ধ আছে, আশেপাশের যেগুলো কিছু লিম্ফ নোড বলা হয় আমার, সেই লিম্ফ নোডের মধ্যে কি চলে গেছে, গেলে কোন পর্যন্ত লিম্ফ নোডে গিয়েছে। আর তৃতীয় হচ্ছে যে আপনাকে আমরা বলি মেটাস্টেসিস, অর্থাৎ দূরবর্তী যে অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের শরীরে সেখানে কতটুকু গিয়েছে বা গিয়েছে কি যায় নাই। তো এই স্টেজের উপর ভিত্তি করে আপনার লাং ক্যান্সারের চিকিৎসাগুলো নির্ধারণ করা হয়। সাধারণত স্টেজ 1 এবং স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4 আছে, এবং প্রতিটা স্টেজের আবার ভাগ আছে এ বি ভাবে। তো স্টেজ 1, 2 এবং স্টেজ 3 পর্যন্ত সার্জারি হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস, আপনার চিকিৎসা হচ্ছে অপারেশন করা। কিন্তু স্টেজ 3 এর ক্ষেত্রেও কিন্তু সব করা যাবে এমনটা না। আর স্টেজ 3B এবং তার পরবর্তী হচ্ছে এটা সার্জারি হবে না, এটার জন্য কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে, এখন ইমিউনোথেরাপিও আছে, টার্গেট থেরাপি, বিভিন্ন ধরনের নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আসে। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28
4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। সার্জারি হলো চয়েস অফ ট্রিটমেন্ট। আপনারা কি সার্জারি করে থাকেন? সারা পৃথিবীতেই মানে লাং ক্যান্সারের ক্ষেত্রে যে সার্জারি মিনিমাল স্ট্যান্ডার্ড সার্জারি বলা হয় লোবেক্টমি। লোব বলতে বোঝায় যে ডান দিকের ফুসফুস এবং বাম দিকের ফুসফুস, এটার তিনটা ভাগ। ডান দিকের ফুসফুসের তিনটা ভাগ আছে এবং দুদিকে বাম দিকের ফুসফুসের দুটো ভাগ আছে। এই প্রত্যেকটা ভাগকে লোব বলা হয়। এই যে লোবে সেটি ক্যান্সারটা থাকে সেই লোব পুরোটাকে অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয় এবং তখন সার্চ করে দেখা হয় যে আশেপাশে কোনো লিম্ফ নোড আছে কি না থাকলে সেই লিম্ফ নোডগুলোকে স্যাম্পলিং করে নিয়ে আসা হয় এবং এগুলোকে হিস্টোপ্যাথোলজির জন্য পাঠানো হয়। মানে মিনিমাল সার্জারি, স্ট্যান্ডার্ড সার্জারি সারা পৃথিবীতে স্বীকৃত এবং গৃহীত সেটা হচ্ছে লোবেক্টমি, আমাদের ভাষায় আর কি লোবেক্টমি। থোরাসিক সার্জারি যেটা আমরা যদি লাং টিউমার বা লাং ক্যান্সারের কথা চিন্তা করি সার্জারি, এখানে কি এন্ডোস্কোপিক কোনো সার্জারি আছে কিনা, নাকি আপনারা কেটে আগের মতো ভিতর ঢুকে তারপরে আপনারা অপারেশনটা করে থাকেন? না, আমরা দুই ধরনের সার্জারি আছে, কিন্তু সারা পৃথিবীতেই আপনারা জানেন যে মিনিমালি ইনভেসিভ সার্জারি এখন যুগ, এবং যত দিন যাচ্ছে মিনিমাল ইনভেসিভ সার্জারি পপুলার হচ্ছে এবং সেটা দক্ষতাও বাড়ছে সবার। তো এখন আমাদের দেশেও আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে এই অপারেশনগুলো করে থাকি এবং সেখানে হয় যে ছোটো 5 সেন্টিমিটারের মতো একটা ইনসিশন দেওয়া হয়। এখানে কোনো স্প্রেডার ব্যবহার করা হয় না, সেখানে একটা উন্ড প্রোটেক্টর ব্যবহার করা হয় জায়গাটাতে পৌঁছার জন্য, এবং ক্যামেরা ব্যবহার করা হয় এবং কিছু সুনির্দিষ্ট স্পেশাল যন্ত্রপাতি আছে। ক্যামেরা দিয়ে স্ক্রিনে দেখে সেই যন্ত্রপাতি দিয়ে অপারেশনগুলো খুব ভালোভাবেই সম্পন্ন করা যায় এবং আমাদের বক্ষব্যাধি হাসপাতালে আমরা এই অপারেশনগুলো করছি, বাইরে তো করছি। আপনার একটা সার্জারি বর্তমানে থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টে খুব প্রচলিত হচ্ছে ভ্যাটস সার্জারি। হ্যাঁ, এটাই আসলে ভ্যাটস, মানে আমরা তো ভ্যাটস VATS, তো ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি ভ্যাটস। তো এই সার্জারি যখন করা হলো, যখন টিউমারটা যে ক্যান্সারটা আপনারা সম্পূর্ণভাবে বের করে নিয়ে আসলেন বা তার আশেপাশে লিম্ফ নোড নিয়ে আসলেন, এরপরে আপনার কোনো চিকিৎসার প্রয়োজন হয় কিনা? এই যে যখন আমরা নিয়ে আসি তখন সেটা আমরা আবার হিস্টোপ্যাথোলজিতে পাঠাই। হিস্টোপ্যাথোলজিস্ট উনি যে রিপোর্ট দেন সেই রিপোর্ট সহ আমরা তখন মানে অনকোলজিস্টের কাছে পাঠাই। তখন অনকোলজিস্ট ডিসিশন নেন যে এরপরে তার যেটাকে আমরা বলি অ্যাডজুভেন্ট থেরাপি, পরবর্তীতে তার কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা কম্বাইন্ড কেমো রেডিওথেরাপি লাগবে কিনা বা টার্গেট থেরাপি লাগবে কিনা। আসলে সব ক্যান্সারের ক্ষেত্রেই যে আপনার মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের একটা খুব বড় ভূমিকা আছে। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রেও তাই। এখানে পালমোনোলজিস্টের যেমন ভূমিকা আছে, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, থোরাসিক সার্জন যে কাজগুলো আমরা করছি বক্ষব্যাধি সার্জারি, তেমনি হিস্টোপ্যাথোলজি উনি ডায়াগনোসিস করছেন। আবার একজন অনকোলজিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ, তিনি হয় পূর্ববর্তী বা পরবর্তী চিকিৎসাগুলো দিচ্ছেন। আরেকটি বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনারা বলছেন যে লোব কেটে ফেলে দেওয়া হয়, অথবা কোনো কোনো সময় আপনারা নিউমোনেক্টমি করে থাকেন, পুরো ফুসফুসটা আপনারা ফেলে দিয়ে থাকেন। আমরা জানি মানুষের দুটো ফুসফুস থাকে, এখন যদি একটা ফুসফুস ফেলে দেন বা একটা লুপ ফেলে দেন, তাহলে কি তার শ্বাস প্রশ্বাস নিতে কোনো ধরনের কোনো জটিলতা হতে পারে কিনা? এটা কিন্তু রুগীরাও খুব জিজ্ঞেস করে যে একদিকের ফুসফুস ফেলে দিলে আমি আরেকটা ফুসফুস নিয়ে বেঁচে থাকতে পারবো কিনা। এটা নির্ভর করে, আমরা বলি যে ফুসফুসের রিজার্ভ কেমন। তো সেই জন্য কিছু ফুসফুসের কার্যকারিতা দেখার কিছু পরীক্ষা আছে, যেগুলোকে আমরা আমাদের ভাষায় বলি পালমোনারি ফাংশন টেস্ট। তো পালমোনারি ফাংশন টেস্ট যখন আমরা করি তখন আমরা সেই ফাংশন টেস্ট আমাদেরকে উভয় ফুসফুসের একটা ডাটা দেওয়া হয়। সেই ডাটা থেকে আমরা যে ফুসফুসটা ফেলে দিব সেটার বিভিন্ন মানে কি বলবো অঙ্ক করে দেখি যে পরিমাণ ফুসফুস ওনার থেকে যাবে বা একটা ফুসফুস ওনার থেকে যাবে, সেই ফুসফুস ওনাকে পরবর্তীতে জীবন যাপনে সাপোর্ট দিতে পারবে কিনা। যদি সাপোর্ট দিতে পারে তখন আমরা নিউমোনেক্টমি করি এবং অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পারা যায়। ফুসফুসে বিভিন্ন ধরনের ফাইব্রোসিস হয়, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসগুলো হয়। এরকম যদি ফুসফুস থাকে তখন কিন্তু আর আসলে এটা সম্ভব হয় না। না, সেটা তো আপনারা তো ইভালুয়েট করেন তো অপারেশনের আগে, যে পেশেন্টকে আমরা অপারেশন করার পর লাং এটা ফেলে দিলে যে লাংটা থাকছে তার লাং ফাংশনটা কেমন কাজ করছে, সে অক্সিজেন সাপ্লাই দিতে পারবে কিনা, সে রোগীর শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হবে কিনা, সেটা জেনেই আপনারা কিন্তু ওটা আমরা আগে সিদ্ধান্ত নিয়ে ওটা আমাদের অপারেশনের পূর্ববর্তী ওয়ার্কআপ, ওখানে আমরা এটা পুরোপুরিভাবে নিশ্চিত হই, পরবর্তী ধাপে যাই অপারেশন। আরেকটি প্রশ্ন চলে আসে, আপনারা যখন আমরা দেখেছি, আমরা তো পালমোনারি মেডিসিনের সাথেই কাজ করি, যখন একটা ফুসফুস ফেলে দেওয়া হয় তখন তার বুকটা চেপে যায়, আপনার বুকের যে সাইজ অর্ধেকের মতো হয়ে যায়, যেহেতু ভিতরে কোনো অর্গান নেই, চেপে যাচ্ছে, চুপসে যাচ্ছে। এটা কিন্তু আসলে কসমেটিক পারপাসে একটু খারাপ লাগে, এই বিষয়টা যদি একটু। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারা তো একটু বয়স্ক রোগী হন,
তো তাদের লাইফ এক্সপেক্টেন্সির সাথে হিসাব করে এটা খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু আপনি যে বিষয়টা বলছেন সেটা কিন্তু তখনই গুরুত্ব দিতে হয় আমাদেরকে যদি সেখানে আপনার যুবকরা থাকে বা তরুণরা থাকে, তারাও কিন্তু কিছু ইনফ্লামেটরি অসুস্থতার কারণে তাদের ফুসফুস ফেলে দিতে হয়, তখন তাদের এক্ষেত্রে হয়। তবে এই সকল ক্ষেত্রে যেটা হয় যে সেটা হচ্ছে যে আপনি যদি তাকে একটা ভালো রিহেবিলিটেশন প্রোগ্রামের মধ্যে নিয়ে যেতে পারেন, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে কিছু ব্যায়াম, কিছু নিয়মকানুন, তাহলে কিন্তু এটা তার খুব একটা অসুবিধা করে না এবং যতটা বিশ্বদৃশ আপনি বলছেন ততটা হয় না। কিন্তু আমরা ওই জায়গাগুলো কিন্তু আমাদের আবার মানে অপারেশন পরবর্তী পুনর্বাসন এবং যত্ন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সারা বাংলাদেশেই এই ডিসিপ্লিনের একটা ঘাটতি আছে, এটা জানেন। সেই বিষয়টা যদি আমরা একটু বলি যে আমরা লাং ক্যান্সার পেশেন্ট আমরা অপারেশন করেছি, এর পরবর্তী যে পালমোনারি রিহ্যাবিলিটেশন যেটা আপনি বলছেন যে পালমোনারি রিহ্যাবিলিটেশন, যে তার ফুসফুসটা ভালো থাকবে, আরেকটা ফুসফুসের কার্যকারিতা ভালো থাকার জন্য যে রিহ্যাব প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো যদি বলতেন কি কি করা হয় আসলে আমাদের এখানে কিন্তু সেটা আসলে সেভাবে ডেভেলপ করা হয় নাই। না হওয়ার কারণে এটা কিন্তু আবার পালমোনোলজিস্টদেরই মূলত কাজ, যে পালমোনোলজিস্টরা এই কাজগুলো ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট হাতে কলমে শিখিয়ে দেয় রোগীর। তার মধ্যে আপনার একটা হচ্ছে শ্বাসের ব্যায়াম বলি আমরা, যে আপনি ওনাকে আমরা অপারেশন আগে থেকে একটা শ্বাসের বিভিন্ন ধরনের ব্যায়াম ডিভাইস সহ এবং ডিভাইস ছাড়া আমরা তাকে শিক্ষা দিয়ে থাকি। এটা আমরা বলি যে আপনি এটা কন্টিনিউ করেন সারা জীবন, এটা কোনো আপনার ক্ষতি করবেন একটা ব্যায়াম, এবং আপনি যত এই ব্যায়াম করবেন আপনার ফুসফুসের কার্যক্ষমতা বা কার্যকারিতাটা ভালো থাকবে এবং বাড়বে ধীরে ধীরে। আর দ্বিতীয় হচ্ছে তাকে কিছু আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিই, তাকে আমরা হাঁটতে বলি, যে আপনার যে কোনো একটা প্লেনে আপনি প্রতিদিন যদি 20 মিনিট বা আধা ঘন্টা হাঁটেন বা 2 কিলোমিটারের মতো হাঁটেন, তাহলে আপনার ফিজিক্যাল ফিটনেসটা ভালো থাকবে। কিছু আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিই, সেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করলে উনি ভালো থাকেন। আরও কিছু আমরা এই ধরনের রোগীকে আরও কিছু অ্যাডভাইস দিই, কারণ তো ফুসফুস একটা, তাহলে এই ফুসফুসটাকে ভালো রাখতে হবে। তাহলে আমরা সবসময় বলি যে আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার জন্য কখনো সর্দি বা কাশি বা হাঁচি হলে আপনার সাথে সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসার সাথে আলাপ করবেন, কারণ এই ফুসফুস যদি আক্রান্ত হয় তাহলে তো আপনাকে আর সেভ করার মতো কোনো অঙ্গ ফুসফুস নাই আপনার। সেই জন্য আর তাদেরকে আমরা বলি যে কখনো আপনার নদীতে বা পুকুরে, আমাদের ভাষা হিসেবে যে নদীতে বা পুকুরে কখনো যেন তারা গিয়ে গোসল না করে, যেটা হচ্ছে অ্যাসপিরেশনটা যাতে না হয়। বমি হলে যেন সেটা সবসময় সে সাথে সাথে খেয়াল করে, কারণ অ্যাসপিরেশন হলে তো তার একটাই ফুসফুস। মানে এক কথায় বলা যায় যে ফুসফুসটা রয়ে গেল, যেটা সুস্থ ফুসফুস, সেই সুস্থতা ভালো থাকে, সেই জন্য যাতে কোনো ইনফেকশন না হয় সেজন্য তাকে একটু সতর্ক থাকতে হবে রোগীকে। হ্যাঁ, সারা জীবন সতর্ক থাকতে হবে, তার ফুসফুসের যত্ন নিতে হবে। ডক্টর কিবরিয়া, একটি বিষয় আমরা দেখি 3 বল স্পাইরোমেট্রি। প্রায় রুগীদের আমরা দেখি তার হাতে একটা বল, 3টা বল থাকে, 3 রঙে 3টা বল থাকে, তারা ফুদে ওঠানোর চেষ্টা করছে, নামানোর চেষ্টা করছে। আপনারা বলেন 3টা বল না উঠলে অপারেশন হবে না, আবার অপারেশন পরবর্তীতে বলেন তোমার এটা ব্যবহার করতে হবে। এই যে 3 বল স্পাইরোমেট্রি, এটা এক ধরনের আপনাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে আসে, এইটার যদি একটু আমাদেরকে বিস্তারিত বলুন। এটা একটা বড় কারণ হচ্ছে যে যারা ফুসফুসের রোগে আক্রান্ত হন তাদের তো ফুসফুসের রিজার্ভটা কমে যায়, তো কমে গেলে সেই রিজার্ভটা বাড়াতে হবে আমাকে, না বাড়ালে আমি অপারেশনটা করতে পারবো না। তো সেই জন্য কিছু এক্সারসাইজ প্রোটোকল আছে, তার মধ্যে এই 3 বল স্পাইরোমেট্রিটা হচ্ছে একটা খুব সহজ, করতেও সহজ, দামেও সস্তা, কি বলবো কার্যকরী, ফলাফল ভালো। তো সেখানে যে ওটা হচ্ছে যে ওখানে একটা ডিভাইসের মধ্যে 3টা বল থাকে সিলিন্ডারের মতো, একটা কানেক্টিং পাইপ থাকে এবং একটা মাউথ পিস থাকে। তো আমরা যখন সেই মাউথ পিসটা মুখে নিয়ে ফুসফুস ভিতরের দিকে ইনহেল করি, শ্বাসটা নেই ভিতরের দিকে, তখন সেই বলগুলো উঠে। তো আমরা বলি যে উঠে আপনি ধরে রাখার চেষ্টা করেন। তো ধরে রাখার চেষ্টা করলে তার ফুসফুসের যে রিজার্ভ সেগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে। যখন সেই 3টা বল উঠতে হবে এমন কোনো কথা নাই, কারণ সে 2টা বল উঠেও যদি ধরে রাখতে পারে তাহলে আমরা মনে করি যে হ্যাঁ সেটা গ্রহণযোগ্য, যে তার অপারেশন করাটা সম্ভব। কিন্তু সে যদি বল তুলতেই না পারে তাহলে বোঝা যাবে যে আপনার অপারেশন ফাংশনটা তার ভালো হচ্ছে। এবং আপনি যখন একজন রোগী অপারেশনের মধ্য দিয়ে যায়, সে একটা দীর্ঘ অ্যানেস্থেসিয়ার ভিতর দিয়ে যায়, তার ওখানে মাসেল রিল্যাক্স ইনডিউস করা হয়। তো আগে থেকে যদি সে এই জায়গাগুলোতে কম্প্রোমাইজ থাকে অপারেশনের পরে, তো তার ঝুঁকি আরও অনেক বাড়বে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর আনোয়ারুল আনাম কিবরিয়া। আপনার মূল্যবান পরামর্শ নিশ্চয়ই চ্যানেলের দর্শক যারা লাং ক্যান্সার ভুগছেন তাদের জন্য অনেক কাজে আসবে। প্রিয় দর্শক, লাং ক্যান্সার নিয়ে সচেতন হন। লাং ক্যান্সার হলে নিশ্চিত মৃত্যু, খুব প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এটা ভালো চিকিৎসা আছে, সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার ফুসফুসের যত্ন নিন।